নমস্কার, হাল্লা বলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এখন খবরের শিরোনামে হচ্ছে এনকাউন্টার, এবং এই সরকারের প্রথম এনকাউন্টার। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে ধর্ষণের সঙ্গে রেয়াত নয়, ধর্ষকদের সঙ্গে রেয়াত নয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন ধর্ষণ নামক বিষয়টাই এক সময়ে বিলোপ হয়ে যাবে এই রাজ্য থেকে। কাজেই সেদিকে সরকারি পদক্ষেপ, প্রশাসনিক পদক্ষেপ যাচ্ছে কিনা, এবং তারই নামান্তর হিসাবে এনকাউন্টার তার সূচনা কিনা এই এনকাউন্টারের মধ্যে দিয়ে, বা এনকাউন্টারই সলিউশন কিনা, আজকে বেসিক্যালি আমাদের আলোচনাটা হচ্ছে এইখানে যে এনকাউন্টারই কি এর সলিউশন। এবার যেটা ঘটনা সেটা হচ্ছে যে এনকাউন্টারের আমরা দেখতে পাচ্ছি একটা গ্রাফিক্স পাশে দেখাচ্ছি, প্রভাস মণ্ডল যে ব্যক্তি প্রথম থেকেই আমরা তার ছবি বা তার বক্তব্য শুনেছি, যে প্রথম দেহটাকে আইডেন্টিফাই করে পুকুরের মধ্যে, এরপর এলাকায় মানুষের কাছে প্রহিত হয়, তাকে বাঁচিয়ে কোনো রকমে পুলিশের হাতে তুলে দেন এক ব্যক্তি। এরপরে বারবার করেই তদন্তকে প্রভাবিত করবার চেষ্টা করছিল প্রভাস, এরকমটা অভিযোগ পুলিশের, এবং একে তাকে দোষ দেওয়া। আমরা এর মধ্যে একটা ভাইরাল ভিডিও দেখেছি যেখানে একটা ইনভেস্টিগেশনের ছবি আসছে, সেখানেও দেখছি প্রভাত চিৎকার করে পাশে থাকা আরেক ব্যক্তিকে দোষারোপ করবার চেষ্টা করছে। আবার সে তার পাল্টা দিচ্ছে, বলছে যে সিসিটিভি দেখে নিন, একমাত্র এই প্রভাস মণ্ডলই ছিল। তবে প্রভাসকে এই যে কালকে রাত্রে যাকে এনকাউন্টার করা হলো, তাকে প্রথম থেকেই এই দোষে অভিযুক্ত করা হচ্ছে যে সে মেয়েটিকে, অর্থাৎ বারুইপুরের যে নির্যাতিতা, তাকে ভুলিয়ে, তাকে ফুসলিয়ে অভিযুক্তদের কাছে নিয়ে এসেছিল। এটা তার বক্তব্য প্রথম। পরে আবার এটাও খবরে আসে যে 10,000 টাকা নাকি তাকে দেওয়া হয়েছিল। বিস্তারিত অনেক কিছু রয়েছে এর মধ্যে। কিন্তু সেই প্রভাস মণ্ডলকে কালকে যখন রাত 12:45 নাগাদ রিকনস্ট্রাকশনের জন্য পুলিশ তাকে নিয়ে গেল, সেখানে সে পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিল, পুলিশের দিকে গুলি চালানোর অভিযোগ পুলিশের, এবং তারপরে সেলফ ডিফেন্সে পুলিশ পাল্টা গুলি চালায় এবং তাতে 2টো গুলি লাগে এই প্রভাস মণ্ডলের। এই যে জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কর্দমাক্ত রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন, পুলিশ আধিকারিকদেরও শু পরে যাওয়ার উপায় নেই, সেই জায়গায় এই ঘটনা ঘটে। অর্থাৎ যেখানে নাবালিকাকে যে পুকুরের মধ্যে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছিল সকালবেলাতে, সেই ঘটনাস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে এই এনকাউন্টারের ঘটনা ঘটে। এখন প্রশ্ন এটাই যে ধর্ষকরা যারা গত কয়েক দশক ধরে ধর্ষণের কাজ করে এসছে, বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন প্রেক্ষিতে, তাদের কাছে আইন, বিচার এবং প্রশাসককে কি শিথিল মনে হয়েছিল, তাই তারা র্যান্ডাম এই ঘটনা ঘটাতে সাহস পেত? আমরা তো বারবার করে বলি দৃষ্টান্তমূলক শাস্তি। দেখুন, ঘটনা বলছে একসঙ্গে 4 জনের ফাঁসির ইতিহাস এই ভারতবর্ষে একটিই রয়েছে, সেটা হচ্ছে দিল্লির ক্ষেত্রে নির্যাতিতাকে, দিল্লির যে নির্যাতিতা, যাকে আমরা নির্ভয়া বলে জানি, সেই দিল্লির নির্ভয়ার ধর্ষণ কাণ্ডে 5 অভিযুক্ত গ্রেপ্তার হয়। 6 অভিযুক্ত ছিল সেখানে। 1 মারা যায়, রাম সিং। পরবর্তীকালে 4 জনের ফাঁসি হয়, 1 জুভেনাইল পার্সপেক্টিভে ছাড়া পায়। এবার সেই ঘটনাতে একটা দৃষ্টান্তমূলক অপরাধ, মানে অপরাধীদের শাস্তি, একসঙ্গে ফাঁসি। কিন্তু তারপরেও ধর্ষণের যে প্রবণতা সেটা কিন্তু কমেনি। বিভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও ধর্ষকরা রীতিমতো ধর্ষণের যে জঘন্য নৃশংসতম অপরাধ, ধর্ষণ এবং খুন, সেটা তারা চালিয়ে এসছে। তার উদাহরণ একাধিক রয়েছে। কিন্তু এই সরকার বলেছিলেন যে ধর্ষকদেরকে সকালবেলায় ধরা, বিকেলবেলায় খরচ করার কথা। এখন এই ক্ষেত্রে ধর্ষকদের এই এনকাউন্টারের পিছনে নানান তত্ত্ব, নানান কথা আসবে, তর্ক বিতর্ক হবে, সেটা অন্য বিষয়। কিন্তু আইন এবং বিচার ব্যবস্থা সম্পর্কে বা ধর্ষণ সম্পর্কে ভীতি জাগাতে এনকাউন্টার কতটা আজও অপ্রতিরোধ্য বা ইম্পর্টেন্ট, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। আসুন আমি পরিচয় করিয়ে দিই। ডক্টর প্রফেসর দীপঙ্কর সরকার আমাদের সঙ্গে রয়েছেন, আমি স্বাগত জানাই ওনাকে আজকের অনুষ্ঠানে। বিজেপি মুখপাত্র হিসাবে থাকবেন গৌরব, বাম মুখপাত্র হিসাবে সিপিএম নেতা আমাদের সঙ্গে থাকবেন, গৌরবকেও স্বাগত জানাচ্ছি। গোরা চ্যাটার্জি, প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন, গোরাদাকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি গোরাদার কাছ থেকে প্রথম শুরু করব টেকনিক্যাল ব্যাপারটা।
এই এনকাউন্টার পুলিশকে করতে হলো, এমন কি পরিস্থিতি আসে? আমরা হায়দ্রাবাদের ক্ষেত্রেও দেখেছি একসঙ্গে 3 জন অপরাধী চারকে এনকাউন্টার করা হয়েছে, আমরা ইউপিতে এনকাউন্টারের কথা শুনেছি। কিন্তু গোরাদা, এই পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু গত বেশ কয়েক দশক ধরে সেই অর্থে এনকাউন্টার বা এই ধরনের মুঠভেড় পুলিশের সঙ্গে অপরাধী সেটা কিন্তু হয়নি, যেটা আমাদের রাজ্য দেখলো। এবার আপনি আমাকে বলুন যে এই ক্ষেত্রে পুলিশ কোন পরিস্থিতিতে পড়লে এনকাউন্টার করতে হয়, এবং গতকাল প্রভাস মণ্ডলের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য মানে পুলিশ যে কাজটা করেছে এটা মানে আজকের দিনে দাঁড়িয়ে আইন প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, যে ঘটনাটা ঘটেছে বারুইপুরে, যে টিনেজার মেয়েটিকে নৃশংসভাবে গ্যাংরেপ এবং খুন করা হয়েছে, মানে এবং বস্তাবন্দি করে জলে ফেলে দিয়ে খুন করা হয়েছে। এটা একটা নৃশংস মানে কি রেয়ারেস্ট টু দ্য রেয়ার যে বলা যায় কি এই ঘটনাকে। এই যে প্রভাস মণ্ডলকে আমরা দেখেছি যে রাস্তায় মেয়েটিকে ফলো করতে করতে যাচ্ছে, তার মানে হি ইজ মানে ওয়ান অফ দ্য মেন অ্যাকিউজ, ফলো করতে করতে যাচ্ছে, তারপরে রেপ হয়েছে, তারপরে ওকে পুকুর থেকেও পুলিশ টেনে তুলেছে যখন ও পুলিশকে ও করছিল, ডাইভার্ট করছিল, বিভিন্নভাবে ম্যালাইন করছিল। কিন্তু তার পরবর্তীকালে ও যখন সাফাই দিয়ে চলে এলো, নিজের যখন চলে এলো, পুলিশ ওকে নিয়ে গেল রাত্রেবেলাতে অন্ধকারে, কারণ দিনের বেলা গেলে ওখানে আবার মব লিঞ্চিংয়ের চান্স খুব প্রবল ছিল, যার জন্য ওকে রাত্রে, আমরাও তাই করেছি, কোনো যদিও এই ধরনের কেস হতো আমরা রাত্রে মানে মিডনাইটের পরে আমরা নিয়ে যেতাম। তো মানে রিকনস্ট্রাকশনের টাইমটা আপনি বলছেন ঠিক আছে একদম, মানে হ্যাঁ এই কেসে, কারণ সেটা নিয়ে আপনার যে মব জমায়েত হয়েছিল বা মব যে আউটবাস্ট করেছিল কিছু আমাদের পলিটিক্যাল পার্টির ইন্ধনে, তো সেইটার জন্য পুলিশকে এইটা করতে হয়েছিল আমি যতদূর মনে করছি। এবং সেই করতে হয়েছিল যে রাস্তা দিয়ে পুলিশ গিয়েছিল, জলে ভেজা রাস্তা, এবং রাত্রের অন্ধকারে হয়তো অনেকটা আনকেয়ার্ড হয়ে গেছিলো, যার জন্যে ও ওখান থেকে পুলিশের রিভলভারটা নিয়ে এক রাউন্ড গুলি চালিয়ে দেয়। অন্ধকারের মধ্যে হয়তো ঠিক করে উঠতে পারেনি এবং পুলিশের গায়ে লাগেনি, তারপরে পুলিশ যথারীতি তাকে এনকাউন্টার করে দেয়। তো এই ক্ষেত্রে আমি বলবো, দেখুন, এই যে ধরনের রেপ এবং মার্ডার গত 45 বছরে যে ধরনের বেড়ে গেছে এবং তার কোনো সমাধান হয়নি। আমরা সেই কামদুনি থেকে শুরু করে বিভিন্ন জায়গার হয়েছে, কামদুনিতে হয়েছে, তারপরে আপনার নদিয়াতে হয়েছে, হাঁসখালি যেসব জায়গায় হয়েছে, একাধিক, মানে কালিয়াগঞ্জ কোথাও হয়েছে, মুর্শিদাবাদ হয়েছে, বনগাঁ হয়েছে, কোথাও। সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে এই যখন কোনো এই রেপ মার্ডার, এই নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে, কোর্টে গিয়ে ব্যাপারগুলো আটকে যাচ্ছে। এবং পুলিশের এতদিন তো পুলিশ কোনো কাজই করেনি, তৃণমূল সরকারের আমলে পুলিশ একদম দরদাস হয়েছিল, এবং যার জন্যে কোনো কেস দীর্ঘদিন ধরে এর কোনো হয়নি, এন্ড হয়নি। তো এখন আমরা উত্তরপ্রদেশেও দেখেছি যে সেখানে কি পরিমাণ ছিল, বিভিন্ন সেক্টরাল ছিল, পরিস্থিতি ছিল। তা সেই সব জায়গাতে দেখা তার মানে আপনি বলছেন যে জাস্টিফাই করছি যে আজকের দিনে দাঁড়িয়ে এনকাউন্টার একটা অপ্রতিরোধ্য মেকানিজম, যার মাধ্যমে অপরাধীদের মনে ভীতির সৃষ্টি করা যেতে পারে। মানে আপনি প্রাক্তন একজন পুলিশ কর্তার পার্সপেক্টিভ থেকে বলছেন? বলছি। তবে এর কিছু আবার ব্যাড এফেক্টও আছে, যেটা আমি এখন বলছি না। আমি এখন আজকের এই আমাদের এই সমাজ ব্যবস্থার, পশ্চিমবঙ্গে এই ব্যবস্থার মধ্যে এই যে এনকাউন্টারটা হয়েছে, আই থিঙ্ক ইট ইজ জাস্টিফাইড। বেশ, এবং এই ক্ষেত্রে একটা কথা একটু ক্লিয়ার করে দেওয়া দরকার যে এই এনকাউন্টারের ক্ষেত্রে পুলিশ যেটা বলছে যে সে গুলি চালায়, পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে, এবং পুলিশকে তখন সেলফ ডিফেন্সে মানে আত্মরক্ষার ক্ষেত্রে পুলিশকে পাল্টা রিকাউন্টার করতে হয়। এই বিষয়ে সুকান্ত মজুমদারও তার মন্তব্য রেখেছেন, বিভিন্ন নেতার আমি বক্তব্য শুনছিলাম। আমি দীপঙ্করদার কাছে চলে যাই। দীপঙ্করদা, এই যে আজকের দিনে দাঁড়িয়ে এই এনকাউন্টার হলো, এতে আমি আপনার কাছে এটাই জানতে চাইব যে এতে অপরাধীদের মনে ভয় সৃষ্টি করা কতটা সম্ভব হবে,
এবং আলটিমেটলি দেখতে গেলে আইনের শাসন প্রতিষ্ঠা যদি আপনারা বলেন, কারণ আপনার বিজেপি তো বারবার বর্তমান আমাদের সরকার এবং রাজনৈতিক দল বলছে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখন আইনের শাসন প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে এনকাউন্টার কতটা সাপ্লিমেন্টারি ভূমিকা পালন করবে? দেখুন, আমরা ক্ষমতা আসার আগে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে ভয় আউট ভরসা ইন। কিন্তু আমরা 2011 পর থেকে পার্ক স্ট্রিট থেকে শুরু করে, আমরা কামদুনি থেকে শুরু করে একের পর এক ধর্ষণের ঘটনা দেখেছি। কামদুনি যারা ঘটনা, তারা দীর্ঘদিন প্রায় 10-11 বছর ধরে আইনি লড়াই লড়ে তারা সাজা পায়নি, উপরন্ত বাড়ির কাছে পুলিশ প্রোটেকশন দিয়ে তাদের বসে রাখা হয়েছে। অর্থাৎ ধর্ষকরা পুলিশ প্রোটেকশনে এই বাংলায় থেকে গেছে তৃণমূলের শাসন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন যে এরকম ঘটনা যারা ঘটাবে সমাজে, তাদের সকালে জমা বিকালে খরচ। কথার অর্থ বোঝার ক্ষমতা এই বাংলার জনগণের মধ্যে অনেকেরই হয়েছে। শুধুমাত্র মেকুব বামপন্থীরা এটাকে একটু অন্যভাবে বলবেন, বিকাশবাবু আজকে বলেছেন। এরপরে যিনি বলবেন বামপন্থী, তিনি ওটা বলতে চেষ্টা করেছেন, আগে আমি বলে নিলাম। এই বাংলায় দেখুন 2021 সালে নিউ টাউনে ভুল্লার এবং জসপ্রীতকে এনকাউন্টার হয়েছিল, পুলিশের সাথেই হয়েছে। 2025 সালে উত্তর দিনাজপুরে সাজ্জাক আলমের এনকাউন্টার হয়েছে, এবং যে ঘটনা গত রাতে ঘটেছে। এই অপরাধীরা কিসে ভয়, কেন তাদেরকে সংশোধনকারে রাখা হয়? কারণটা কি? তাদেরকে ওখানে খাইয়ে পড়ে বিস্তার করার জন্য রাখা হয়? তা নয়। অপরাধ করলে তার সাজা হবে, এই বাংলায় সেই সাজার বিধানটা তুলে দিয়েছিল পূর্বতন সরকার। কোনো ঘটনায় ধর্ষণের পর মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন ওটাকে একটা মানে রেপ না, ওটা মেয়েটা হয়তো প্রেগনেন্ট ছিল, তার লাভ অ্যাফেয়ার ছিল, এটাকে আমরা শুনেছি। কিন্তু এটা হবে না এই বাংলায়, এই শাসনে। এটা পশ্চিমবঙ্গ সরকার চলছে, শুধুমাত্র বিজেপির সরকার। আমি আমার প্রোডাকশন টিমকে বলবো একবার যদি আমরা পুনরায় মনে করিয়ে দিতে পারি যে গতবারের প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। না, যেহেতু আপনি প্রসঙ্গ উল্লেখ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের যে সমস্ত ধর্ষণ কাণ্ডগুলো হয়েছে সেই সময় তার বক্তব্য আমরা শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। বেশ, দীপঙ্কর দা বলুন আপনি। দেখুন, আপনি দেখে আমাদের কথা হচ্ছে যে আমরা এই বাংলার বুকে সত্যি তো ধর্ষণ করবে, আর ধর্ষণ করার পর সে জেলে থাকবে, থেকে সে এক একজনকে যারা নয়, আপনারা বলছেন গোড়াদা এখন উদাহরণ দিচ্ছিলাম, সেদিকে যাচ্ছি না, বিভ্রান্ত করার চেষ্টা করবে। এবং সে তার একদম ঠিক রাতের অন্ধকারে কেন গেছেন, এক্ষুনি বামপন্থীরা প্রশ্ন তুলবেন। বিকাশবাবু বিশেষ মাংস খেতে খেতে প্রশ্ন করছিলেন কেন করবেন। তা এদের রাতের অন্ধকারে দিনের বেলা ওখানে নিয়ে গেলে এলাকার লোক তাকে ছাড়তো? এলাকার লোকের পরিস্থিতি কী হতো? ল অ্যান্ড অর্ডারের অবস্থাতে কী হতো ওখানে? স্বাভাবিকভাবে রাতের অন্ধকারে নিয়ে গেছে। এবং এই ক্ষেত্রে যা হয়, এইসব অপরাধীরা চেষ্টা করে জীবনে শেষবার যদি একবার পালানো যায়, বাঁচা যায়, সেই জন্য হয়তো যে ঘটনাটা ঘটেছে আসছে। নিশ্চয়ই তার আইনি প্রশাসনিক ব্যাখ্যা যে পুলিশ তো একটা ব্যাখ্যা, তার মানে আপনি গোরাদা দুজনেই এই এনকাউন্টার প্রক্রিয়া অপরাধীদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে পারবে বলে বলছেন। এই ভয় কাদের মধ্যে? যারা এরকম অপরাধী করবে, করার আগে 10 বার ভাববে যে আমি এরকম অপরাধ করেছি, শুধু আমি না, আমি অপরাধ করেছি, আমি তো থাকবো না পৃথিবীতে, আমার সম্পত্তিও থাকবে না। এই যারা এই অপরাধকে বাঁচানোর জন্য ভাবতে পারছেন, ঘটনাটা ঘটেছে, পুলিশ ধরেছে, তার ব্যবস্থা হয়ে গেছে, সে নেই। কিন্তু এই ঘটনাকে সামনে রেখে যারা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করলো, যারা ওই এলাকায় এটাও একটু আপনাদের ক্লিয়ার করে দিই দীপঙ্কর দা, ল অ্যান্ড অর্ডার নষ্ট করে 20 জনকে গ্রেফতার করা, আমি আসছি 20 জনকে গ্রেফতার করেছে। কিন্তু এখানে 200 জনের নামে 200 জনের উপরে ছিল কারা পিছন থেকে মদত দিল, সেই পার্টিটা যারা এতদিন ঘুমিয়েছিল, 15 বছরের রাস্তায় মিছিল করতে ভয় পেত, মানে কাঠ ভেঙে দেওয়ার কথা বলতো, আজকে হঠাৎ করে বিজেপি ক্ষমতায় এসে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। এরাই এতে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এলাকায় ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করলো। এদেরকেও আমি মনে করি এদেরকেও আইনের শাসনে এনে, এদের আইনের আওতায় এনে, বিচারের আওতায় কঠোর সাজা দেওয়া হবে। সরকারের সম্পত্তি ভেঙেছে, যে আইন বিধানসভায় মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেই আইনের বিধান অনুযায়ী এদেরকে এদের বাড়ির থেকে ড্যামারেজ, বাড়ি ভেঙে প্রয়োজনে তাদের ড্যামারেজ দিতে হবে সরকার। এই বিধানে এবার এর সঙ্গে কোনো রাজনৈতিক দল যুক্ত বা না যুক্ত, আমি নাম বলে দিচ্ছি, কে ছিল? আরে ভূত যিনি ছিলেন সিপিএম, তার নাম বলে দিচ্ছি। সেই ব্যক্তি বসে ওখানে ওই ঘটনা ঘটিয়েছে, ফুটেজ আছে, হবে, আসছে পার পাবে না, গ্রেপ্তার হয়েছে, বাঁচতে পারবে না। গ্রেপ্তার তো হয়েছে, বাঁচতে পারবে না। এই খেলা ঘোলা জলে মাছ ধরার জন্য পার্টি 15 বছর বন্ধ ছিল, ধূপধুনো দিত না, এখন বেরিয়ে বড় কমরেড হয়ে গেছে। একটা সরকার প্রতিষ্ঠিত 3 মাস হতে পারলো না, গায়ে জ্বালা ধরে গেছে।
15 বছরে অ্যাডজাস্ট করেছিল তো, আর এই সরকারের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, বেরিয়ে পড়েছে, মানুষকে বিভ্রান্ত করছে। যারাই করলো তাদের বুথে বসে যে ভোট করলো তারা। আচ্ছা আসুন এবার একটু শুনি। আমি সময় দিল না, একটা দিন সময় দিল তো এই ঘটনা পরে তো করতে পারত। এর কাউন্টার গৌরব কিভাবে করবেন সেটা তো বিষয়, তবে মানে সেটা রাজনৈতিক বিষয়। আমার পয়েন্ট তো এনকাউন্টার, আমার পয়েন্ট এই যে মব লিঞ্চিং হয়েছে, তাতে তো আমরা কালকে শুনতে পাচ্ছি সিএম স্যার বললেন যে মব লিঞ্চিংয়ে যাকে মারা হয়েছে সে লোকটাও নিরাপরাধ ছিল। এবার মব লিঞ্চিং সবসময়তেই তীব্রভাবে প্রতিবাদ আমরা করি। যখন শামসেরগঞ্জ হয়েছে, সুতি হয়েছে, যখন আপনার আরও একাধিক জায়গায় হয়েছে, মোথাবাড়ি হয়েছে, আমরা বারবার করে তার তীব্র এবং তার যে ভয়াবহ রূপ সেটা তো আমরা টিভিতে দেখেছি। গাড়ি পুড়ছে, বাস পুড়ছে, বাড়ি পুড়ছে, সম্পত্তি লুটপাট হয়ে যাচ্ছে, দোকান ভাঙচুর হচ্ছে, মাল্টি স্টোরে ভেঙে দিচ্ছে, আমরা দেখি, ক্যামেরা চলছে, আমরা দেখি। এটাকে তীব্রভাবে বন্ধ হওয়া দরকার। কিন্তু এই যে পারসেপশন একটা তৈরি হচ্ছে, আগে যারা ভাঙচুর করতো তারা কারা ছিল? অনুপ্রবেশকারী, বহিরাগত, কিছু মুসলিম। এখন পারসেপশনটা একটু বদল হয়ে বামেরা এই ব্যাপারটা করছে, যেটা দীপঙ্কর দা অভিযোগ করছেন। আমি আসবো গৌরবের কাছে, কিন্তু তার আগে একটু ওই এনকাউন্টার এবং প্রশাসনের জায়গাটা ক্লিয়ার করবার জন্য আপনাদেরকে দু একটা বক্তব্য শোনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিয়ারে। উনি কিভাবে ধর্ষণের ঘটনাগুলোতে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করেছেন, লিটারেলি কিভাবে নিজের এবং নিজের সরকারের, তৃণমূলের দলের পিঠ বাঁচানোর চেষ্টা করেছেন। আসুন দেখি। তাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। একটা ছোট্ট ঘটনা ঘটে গেলেই যেটা আমরা পছন্দ করি না তা সত্ত্বেও হয়ে যায় নিজেদের মধ্যে, সেইটা নিয়ে সারাক্ষণ এই করে বেড়াচ্ছেন। পুলিশ এখনো জানতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে? লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। এটা ইউপি নয় যে লাভ জিহাদ নিয়ে আমি প্রোগ্রাম শুরু করব। এটা তার স্বাধীনতা। আমি জানি না এই বক্তব্য মানুষের মনে 2022 সালে কতটা প্রভাব ফেলেছিল, কিন্তু 2026-এর পর এই ভঙ্গুর তৃণমূলের পরিস্থিতি দেখলে আর 2026-এ পরাজয়ের পর এটা এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে না যে ধর্ষকদেরকে তুলনামূলক গত সরকার লঘু করে দেখাচ্ছেন। দেখুন, লাভ অ্যাফেয়ার্স থাক, বিয়ে হয়ে যাক, লাভ তো পরের কথা, বিয়ে হয়ে গেছে, ম্যারাইটাল রিলেশনশিপ রয়েছে, ধর্ষণ করা যায়। ধর্ষক মানে ব্যাপারটাকে যে হালকা করে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার উল্টো দিককার কয়েন। আমি কিন্তু বাম, বিজেপি, অনুপ্রবেশকারী, মুসলিম এসব টানার চেষ্টা করছি না। এখানে প্রশাসকের দৃষ্টিভঙ্গিতে ধর্ষণের ঘটনা ছিল লঘু, অপরাধীরা ছিলেন তুলনামূলক দুষ্টু ছেলে, বাদরামো করে ফেলেছে একটু সেই ধরনের। এবার সেটা হচ্ছে না। এবার কারা উত্তেজনা ছড়িয়েছে সেটা অন্য, সেটা গৌরবের কাউন্টারপার্ট গৌরব বলবেন। কিন্তু এটা তো বাস্তব। গুড়াব বলুন, কালিয়াগঞ্জ বলুন, মুর্শিদাবাদ বলুন, সমস্ত ক্ষেত্রে, এমনকি সব থেকে আমার মানে চিন্তার মধ্যে সব থেকে বেশি মানে বেদনা সৃষ্টি করে কামদুনির ঘটনা। ভাবতে পাচ্ছেন, অপরাধীরা সরকারের গাফিলতিতে আজকে যাদের মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল, তারা পায়ের উপর পা তুলে হাতে তামাক ডলছেন। হতে পারে এটা? আসুন আমি গৌরবের কাছে আসব, কিন্তু এই সমাধানের জন্য এনকাউন্টার কি বারবার করে বিকাশবাবুর নাম আসছে, দীপঙ্কর দা বলেছেন, একদম তাই। বিকাশবাবু বলেছেন এটা মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগীয় বর্বরতা এনকাউন্টার আজকে উনি বলেছেন এর ফলে সমাজের একটা খারাপ দিক সামনে চলে আসবে। না বলছে ওই ভদ্রলোক, বিকাশবাবুর বক্তব্য, আমি কোট আনকোট বিকাশবাবুর যে বক্তব্য শুনেছি অন্য একটি মিডিয়াকে দেওয়া বাইটে উনি বলেছেন।
গৌরব কি বলবে আমি শুনবো গৌরবের থেকে, একটা বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকুন। ফিরে আসলাম আলোচনায়। দেখুন, এনকাউন্টার কতটা যৌক্তিক অযৌক্তিক, বর্তমান ব্যবস্থায় এনকাউন্টার না হলে অপরাধীদের মনে ভয় সৃষ্টি করা যাবে না, বিশেষত পরিস্থিতি অনুযায়ী এনকাউন্টারকে সমর্থন করছেন অনেকেই। শুধুমাত্র এই প্যানেলে উপস্থিত থাকা প্রফেসর ডক্টর দীপঙ্কর সরকার নয়, বা একেবারে তথাকথিত বিজেপি করা রাজনৈতিক লোকেরা নয়, অথবা প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায়ের মতো আরও যারা পুলিশ কর্তা রয়েছেন, বিভিন্ন স্টেচারালে ছিলেন, তারাও নয়। মানে বিশেষ করে এই মুহূর্তে এনকাউন্টারের মতো ঘটনাকে সাপোর্ট করছেন যে বারুইপুরে যে ভিকটিম, মানে যে মারা গিয়েছে তার বাবা। আপনাদের নাম মনে থাকবে কামদুনি কাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকা মৌসুমী কয়াল, যে দীর্ঘদিন ধরে দাবি করছে তার মানে অন্যায়ের সাজার। তামান্না খাতুন, কালীগঞ্জের নির্বাচনের পরে বোম ফাটিয়ে যাকে খুন করা হয়েছে, ছোট্ট বাচ্চা মেয়ে, তার মা। সাবিনা ইয়াসমিন, একের পর এক এই যারা সম্প্রতি, এমনকি আরজিকরের ক্ষেত্রে আরজিকরের মৃতার মা, যে অবশ্যই আপনি বলবেন তিনি বিজেপির বিধায়িকা, সেটা অন্য বিষয়, কিন্তু যারা এই ধরনের ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছেন বা আন্দোলনের সঙ্গে ছিলেন, তারা কিন্তু আজ এই এনকাউন্টারকে সমর্থন করছেন। গৌরবের কাছ থেকে জানার আগে এদের প্রত্যেকের বক্তব্য একবার টেলিভিশন স্ক্রিনে আমরা শোনাতে চাই, শুনবো এক এক করে। সরকারের পুরো রাস্তা ভরসা আছে, সিএম কালকের কথা দিয়েছে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএম পুরো ফুল ভরসা আছে আমাদের, এর বেশি কিছু বলতে পারছি না। আমি পরিস্থিতি অন্যরকমই ছিলাম তখন। এই আসছেন পুলিশের ভূমিকায় যে একদম পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে, 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আমি, আরো যারা আছে তারা অ্যারেস্ট হবে, দোষীদের শাস্তি হোক, এটুকু বিষয় কি। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওর ফুল ভরসা আছে। ওর যে সিএম আছে, যে ঘটনাটা ঘটলো, ধর্ষকের সাজা হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। যখন নিউজটা দেখলাম মন থেকে খুবই শান্তি পেলাম যে বিগত সরকার 15 বছরে ধর্ষকদের পাশে দাঁড়িয়েছে, ধর্ষকদের বেকসুর খালাস করে দিয়েছে। কামদুনির মামলায় আপনারা দেখেছিলেন, দিনের পর দিন একটার পর একটা ঘটনা ঘটেছে যে তার কোনো বিচার হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ নতুন সরকার আসার ফলে এনকাউন্টার করে দেওয়া হলো ধর্ষকের। এটা সবচেয়ে বড় পাওনা যে এই শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে খরচ করে দেওয়া হবে, তা খরচের খাতায় নাম তুলে দিলেন। মেয়েটাকে মেরে দিয়েছে, তার জন্য সরকার যে এই দ্রুত বিচারটা দিয়েছেন, তার জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার তামান্নার ওটাও বিচার হতো যদি তখন টিএমসি সরকার না থাকতো। এই সরকার থাকলে হয়তো আমার তামান্নার বিচারটাও হতো। যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছেন বলে তাই আমি আমার মেয়ের বিচার এখনো ঘুরে বেড়াচ্ছি। বর্তমান সরকার এসেছেন, যে আসল অপরাধী মেইন কালপ্রিট তাকে নিয়ে যাওয়া হচ্ছিল পুনর্নির্মাণ করার জন্য ঘটনার। সে পুলিশের রিভলভার নিয়ে পুলিশকে তাক করে মারতে চেয়েছিল, তখন পুলিশ তাকে এনকাউন্টার করেছে। এনকাউন্টার যদিও কাম্য না, কিন্তু এক্ষেত্রে এনকাউন্টার করতে পুলিশ বাধ্য হয়েছে। আশা করি এই ঘটনায় যারা এইসব দুর্নীতিগ্রস্ত কাজগুলো করে, যারা ধর্ষক, তারা একটু হলেও ভয় পাবে। সেই জায়গাটা আসলেন কাদম্বিনীর মা, যে এবার অপরাধীরা ভয় পাবে। গৌরব কি বলবে, গৌরবের কাছে যাব, কারণ প্রত্যেকে যারা ভিকটিম তারা বলছে। খুব অদ্ভুতভাবে একটা বিষয় গৌরবকে আমি জানাতে চাই, গৌরব শুনেওছে হয়তো, সেটা হচ্ছে এই যে প্রভাস মণ্ডল, তার স্ত্রী এবং মা, এরা দুজনেই এই মৃত্যুর ঘটনায় কুণ্ঠিত নয়। তারা বলছেন ঠিক হয়েছে, ভালো হয়েছে। ভাবতে পারছেন এই যে প্রভাস মণ্ডল, সে এতটাই অত্যাচারী এবং তার ফ্যামিলি ভায়োলেন্স তার এরকম ছিল, মা এবং স্ত্রী তারা বলছেন ঠিক হয়েছে। কি বলেছেন তারা, গৌরবের কাছে আসার আগে একবার শুনিয়ে নিন। কি বললো? এসছে বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব, আর আমার যাওয়ার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ,
তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা থাকো। বলছে ওর তো আই কার্ড লাগবে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। বিশ্বাস বলতে ও তো নোংরার মতো এমনিই ছিল, তো বিশ্বাস করার কিছু মতন নেই, বুঝেছো? ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামো দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। কি চাইছি বলতে যে ওখানে তো বাড়াইপুরে আমাদের যেতে বলছে, যাবো। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আচ্ছা, আপনার কয় সন্তান? একটা ছেলে। কি করতেন? কিছু করতো না, বাড়িতে থাকতো। আচ্ছা, দেখুন, এই বক্তব্যগুলো দেখানো মানে এটা নয় যে আমরা এনকাউন্টারের আইনি বৈধতার কথা বলছি। আমার আজ যখন গৌরবের কাছে যাব, পরিষ্কার মনে পড়ছে উত্তরপ্রদেশে একটা বিরাট এনকাউন্টার হয়েছিল, যেটা হচ্ছে বিকাশ দুবেকে এনকাউন্টার করা হয়েছিল। কারণ পুলিশকে গুলি চালিয়ে একের পর এক পুলিশকে খুন করেছিল বিকাশ দুবে এবং তার লোকজন। পরবর্তীকালে তার স্ত্রী পুলিশের হয়ে পুলিশের পাশে দাঁড়িয়েছিল, বলেছিল বিকাশ যে কাজটা করেছে আমি তার তীব্রতার বিরোধিতা করি এবং ঘৃণা করি। বিকাশ দুবের ক্ষেত্রে একই ঘটনা ইউপিতে হয়েছিল। আমি গৌরবের কাছে এবার আসি। গৌরব, প্রথম তোমায় উত্তর দিতে হবে এনকাউন্টার নিয়ে, তোমার দলের নেতার বক্তব্য, পরবর্তীকালে দীপঙ্করদার যে জায়গাটা, যেটা সিপিএম এই পুরো ঘটনাকে ইনস্টিগেট করবার চেষ্টা করেছে, ভয়াবহ মব লিঞ্চিং তোমাদের দলের জন্য হয়েছে। না, মব লিঞ্চিং তো বিজেপির থেকে শিখতে হবে। সারা দেশে যেভাবে মব লিঞ্চিং হচ্ছে, যেভাবে আকলাককে তার বাড়িতে ফ্রিজের মধ্যে নাকি গরুর মাংস রাখা ছিল, সেই সন্দেহে যেভাবে আকলাককে খুন করেছিল বিজেপির আরএসএসের বাহিনী, ভিএইচপির বাহিনী, তো মব লিঞ্চিং তো বিজেপির থেকে শিখতে হবে, আমাদের থেকে কী করে শিখতে হবে? ত্রিপুরায়, আমাদের পাশের রাজ্য ত্রিপুরায় প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন যেভাবে মব লিঞ্চিং হচ্ছে। সুতরাং বিজেপি মব লিঞ্চিং নিয়ে বড় বড় লেকচার মারবে, এসব থাক, অনেক হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, আমার প্রথম প্রশ্ন, চন্দ্রকুমার রথ তাকে কারা খুন করলো? চন্দ্রনাথ রথ তাকে কারা খুন করলো? তার আগে শুভেন্দু অধিকারীর যে 4জন না 5জন আত্মসহায়ক থেকে শুরু করে তার বডিগার্ডরা খুন হলো, সেই খুনগুলো সব হচ্ছে যে তদন্ত হয়েছে, তার খুনিরা ধরা পড়েছে। আমি একদম ধর্ষণের ঘটনাকে যুক্ত করছি না, আমি তদন্তের কথা বলছি। আমি তদন্তের কথা বলছি, আমি অত্যন্ত সেনসিটিভ বিষয় জেনেই তদন্তের। প্রত্যেকের বাড়িতে কম বেশি এরকম। আরে আমার বাড়িতে মেয়ে আছে, আমার কন্যা সন্তান আছে, আমার কন্যা সন্তান আছে, হ্যাঁ আমার কন্যা সন্তান আছে। সুতরাং তুমি সেই পার্সপেক্টিভে দেখো। আরে আমি একটা বাবা, আমি আমার মেয়ে আছে, সেই বাবা মায়ের বক্তব্যই শোনালাম। আমি বলছি তো দেবাশিস দা, আমি আমার মেয়ে আছে, আমি বাবা। সুতরাং আমার তো ফিলিংস আছেই যে আমার মেয়ে পড়তে যায়, স্কুলে যায়, যে ইয়ে হয়, যদি কিছু হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি তার মানে এটা নয় যে আমার দেশের আইন আছে। এখানে আমার পাশে প্রাক্তন পুলিশ কর্তা, তিনি পুলিশে দীর্ঘদিন চাকরি করেছেন, আমার থেকে অভিজ্ঞতা তার বেশি। উনি জাস্টিফাই করলেন এনকাউন্টারকে জাস্টিফাইড করা না। আপনি ভাবুন, গত পরশুদিন একজন গ্রেপ্তার হয়েছে, আর আজ গতকাল রাত্রিবেলা সে গুলিতে খুন হয়ে গেল, এনকাউন্টার করে দেওয়া হলো। আপনি জানতে পেরেছেন যে এই ঘটনার সঙ্গে এই ব্যক্তি বাদ দিয়ে আর কারা 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 যুক্ত ছিল? আপনি জানতে পেরেছেন আদেও এই ব্যক্তি? হয়তো পুলিশ জানতে পেরেছে। তাহলে পুলিশ তাহলে যদি জানতেই পারে, কারণ কালকে ডিজি সেখানে উপস্থিত ছিলেন, পুলিশ যদি সিএম গিয়েছিলেন, এসপি অফিসে বৈঠক হয়েছে। পুলিশ যদি জানতে পারে, তাহলে তো তদন্তটাকে আরো ভালো করে, আরো জুডিশিয়াসলি, আরো কুইকলি তদন্তটা করা উচিত ছিল। আপনি ভাবুন, উনি বলছিলেন না, কিন্তু সেই ত্রাস কোথায় তৈরি হতো ধর্ষকদের মনে? আমার কথাটা শুনুন, ত্রাস তো তৈরি হতো যদি আপনি ওই আরজি করের মামলা সিবিআই এত মানে কি বলবো লিঙ্গার না করতো। ত্রাস তো তখন হতো যে হাতরাস থেকে উন্নাও যেভাবে গণধর্ষণ হয়েছে, যেভাবে ব্রিজভূষণ থেকে কুলদীপ সিংহাররা ওইভাবে অত্যাচার করেছে, রাজনৈতিক কারণে বিজেপি শাসিত রাজ্য বলছো, তোমার রাজ্যের কথা বলো। আমি তো বলছি, আমি আমার রাজ্যের কথা বলছি। তো একের পর এক ইনসিডেন্ট হচ্ছে, আমি আমার তো চিৎকার করেছো, আজকে কেন তুমি বলছো এটা ঠিক? আমি নিজের রাজ্য থেকেই শুরু করছি।
করছি, আমি নিজের রাজ্য থেকেই শুরু তুমি করি। বলো একটা কেসে এমন কি হয়েছে আমাকে বলতে দেবেন তুমি না? না তুমি বলবে আপনি আমাকে বলুন, কিশোর কুমার নাইট থেকে শুরু আপনি হয়েছে। আমাকে বলুন যে আপনাদের আমাকে বলুন, আপনার চ্যানেলে বসেই আমরা জেসিবির কাণ্ড দেখেছি, আপনার চ্যানেলে বসেই আমরা হাঁসখালি দেখেছি। যদি সেই সময় দাঁড়িয়ে সেই তৎকালীন সরকার যদি কঠিনভাবে কঠোরভাবে লিঙ্গারিং না করত, যদি সেইভাবে তদন্ত প্রক্রিয়াকে যদি প্রশাসনিক প্রভাব, সরকারি প্রভাব, সরকারি রাজনৈতিক দলের প্রভাব যদি না কাটাতো, তাহলে আজকে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটতো না। আমি বলছি এনকাউন্টার করাটা কোনো সভ্য রাষ্ট্রে কোনো দায়িত্ব পুলিশের নয়। আমার দেশের সংবিধান, আমার দেশের আইন, তার নির্দিষ্ট সর্বোচ্চ সাজা আছে, তার মধ্যে দিয়ে সেই সাজা দিক, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। কিন্তু তার মানে এটা আপনি বলেছেন, আমি বলি ফাঁসির সাজা তো হয়েছে এর আগে। এবার প্রশ্নটা হচ্ছে পুলিশের সেলফ ডিফেন্স। আপনারা বলেছেন যে ওই অপরাধী তিনি হচ্ছে যে পুলিশের কোমর থেকে পিস্তল কেড়ে নিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশের কোমর থেকে অপরাধী সে কোমর থেকে পিস্তল টেনে নিল, তারপরে সে পিস্তল টেনে নেওয়ার পর সে পিস্তল দিয়ে গুলি চালিয়ে দিল, আবার পুলিশ তার পেটেও গুলি মেরে দিল। এই যে বিষয়টা, এর মধ্যে প্রশ্ন কি নেই দেবাশিস দা? আপনার মনে প্রশ্ন নেই? আমি কিন্তু ওই প্রশ্নের জায়গাতে আসছি না ভাই। হ্যাঁ নিশ্চয়ই। আমার প্রশ্ন হচ্ছে এনকাউন্টার যদি ধর্ষকের মনে ভীতি সৃষ্টি করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে লিগ্যালিটি আর ইললিগ্যালিটি আমি দেখতে যাব না। দর্শকের মনে কখনো এইভাবে ভীতি সৃষ্টি করা যায় না। যদি আপনি সমাজ থেকে সরকার থেকে প্রশাসন থেকে যদি এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিনিয়ত আপনার যে কাজগুলো দেওয়া আছে সংবিধান অনুযায়ী, আমাদের দেশের আইন অনুযায়ী, সেই কাজগুলোকে যদি আপনি না করতে পারেন, আমি একটা বিরতি নিই, প্রচার না করতে পারেন, ঠিক আমি ঠিক না গৌরব একদম গৌরবের জায়গাটা বলেছে একদমই তাই। সরকার 2 মাস এসছে, আর শুনুন না, সরকার 2 মাস এসছে, কিন্তু সরকার 2 মাস আসার আগে যেদিনকে আর কি শপথ নিতে যাবেন, সেদিনকেই চন্দ্রনাথ রথ খুন হয়েছিল। আপনি বলুন আজকের দিন পর্যন্ত সেই তদন্ত প্রক্রিয়া কোথায় গিয়ে পৌঁছেছে? আপনার কাছে উত্তর আছে? এইখানে আমরা বসে রয়েছি, এখান থেকে ঢিল ছড়া দূরত্বে। আচ্ছা বেশ, আমি আসছি, এই বিষয়গুলো আলোচনা আসবে, কিন্তু আমি আবারও বলছি যে কোনো অপরাধের সঙ্গে এই নাবালিকা ধর্ষণ খুনকে আমরা মিলিয়ে দেখতে চাই না। শুধু নাবালিকা বলে নয়, যে কোনো মহিলা, তার বয়স যেটা, কারণ এই রাজ্যই তো মানুষ দেখেছেন যে প্রায় 60-70 বৃদ্ধাকে এই রানাঘাটের ক্ষেত্রে নদিয়ার ঘটনা, তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে এবং মানে জঘন্য অন্যায় ঘটানো ঘটেছে। নানকে একদম সন্ন্যাসিনীকে, তো এটা আমরা দেখেছি। তো আমার কথা হচ্ছে যে ধর্ষকদের ক্ষেত্রে আলাদা করে ভাবতে, গৌরব বলছে পরিস্থিতি ভীষণ খারাপ, কিচ্ছু হয়নি, কিন্তু গৌরব আবার ধীর গতিতে চলা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছেন। কোথাও যেন বিচার ব্যবস্থাকে খানিকটা পকেটের ওই লজেনচুসের মতো ভাবতে শুরু করেছে অপরাধীরা। সেই ভাবনাটাকে পরিবর্তন করার জন্য কি এনকাউন্টার দরকার? আবার এই গৌরবের বক্তব্যের পর আবার গোরা চ্যাটার্জির কাছে আসবো একটা বিরতির পর ফিরে এসে। সঙ্গে থাকবেন। আমরা এই ঘটনা নিয়ে আলোচনা করব। গৌরব যেটা বলছেন যে আইনতভাবে এনকাউন্টার করা, এবং সিপিএমের নেতারাও বলছেন যেটা মধ্যযুগীয় বর্বরতার নামান্তর, এর একটা খারাপ দিক আছে যেটা বিপজ্জনক। মানে আজকে বিকাশবাবু এটাও বলেছেন যে যদি কেউ বলেন যে আপনি আমায় টন করেছেন, পুলিশ আমাকে তুলে নিয়ে পরের দিন আমায় যদি খরচ করে দেয়, এবং সেক্ষেত্রে অভিযোগ যদি মিথ্যা পরবর্তীকালে প্রমাণিত হয়, আমরা কখনোই মৃতকে আর ফিরিয়ে আনতে পারি না। গোরাদা, দেখুন, পশ্চিমবঙ্গে গত আমি বললাম যে 1982 পরের থেকে সেই যে আপনার কিশোর কুমার নাইট, বানতলা, তারপরে ধানতলা, এরকম ধরনের তবে বিজন সেতু, একের পর এক যে ইনসিডেন্ট ঘটে গেছে, এবং তার কোনো বিজন সেতুতে কোনো তো লোকই ধরা পড়েনি, কাউকে তো অ্যারেস্ট করেনি। তো এই ধরনের যে কন্টিনিউয়াস যে ফিনোমেনা চলে আসছে, গভর্নমেন্টের তরফ থেকে যে নেগলিজেন্স,
সোসাইটির মধ্যে আপনি যে তখন পুলিশে ছিলেন তো? কোথায় আপনি তখন পুলিশে ছিলেন তো? আমি 1976-এ পুলিশের দারোগা আছি। হ্যাঁ, তারপরে ওই সময় এই যে ঘটনাগুলোর সময় আপনি পুলিশে ছিলেন তো? তো কোথায় থাকবো? তাহলে আপনি কি করছিলেন তখন? আমি কোথায় ছিলাম? তাহলে আপনি তো পুলিশে ছিলেন। তো আমি কি ওখানে? আপনি পুলিশে ছিলেন না, না, তো? আমি কি তাহলে দায়টা তো আপনারও। কোথায়? আপনি তো পুলিশে ছিলেন তখন। আপনি না আপনি ছিলেন তো সেই পুলিশে। আমি পুলিশের চাকরি, আরে আপনি পুলিশের চাকরি করতেন তো তখন? পুলিশের চাকরি ছেড়েছি একজন সিপিএম এর এমএলএ কে। সিপিএম এর চাকরি কি করেছেন, বিপ্লব করেছেন না করেছেন আমার জানা নেই। আপনি পুলিশে তখন ছিলেন তো? 1980 তে পুলিশে ছিলেন কি ছিলেন না? আমি তখন ছিলাম না। না, আপনি পুলিশের চাকরি ছিলেন না? ইয়েস, আমি চাকরি ছিলেন না। আরে শুনুন না, আমি চেঁচাবেন না। আমি 1980 তে আমি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছি ফ্রম জামুরিয়া। পুলিশের সেখানে থার্ড অফিসার ছিলাম, ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি? কারণ বামফ্রন্টের এমএলএ যে ছিল সে দাঁড়িয়ে থেকে মার্ডার করিয়েছে, এবং আমি যখন বললাম তাকে অ্যারেস্ট করব, আমাকে করতে দেওয়া হয়নি। হ্যাঁ, সেই আগে আমি ছেড়ে দিয়েছি। এই ধরনের গল্প জানেন তো কলেজ স্ট্রিটে প্রচুর পাওয়া যায়। আচ্ছা, এরপরে আসবে একটা বিরতি নিয়ে ফিরে আসবো, আবার আসবো এই আলোচনায় আসবো আমরা নিশ্চিতভাবে। বানতলা, ধানতলা, অনিতা দেওয়ান এগুলো তো উঠে আসে, এবং তারপর যদি তৃণমূল জমানা আমি যোগ করি, একেবারে পার্ক স্ট্রিট থেকে শুরু করে পর আপনাদের সবার জানা, আমি আর পুনরাবৃত্তি করছি না। সেই ক্ষেত্রে এটা একেবারে বাস্তব। আজকের দিনে দাঁড়িয়ে অপরাধীরা সেই অর্থে কোনো সাজা পায়নি, সেই অর্থে অপরাধীদের সাজা মানুষ সামনেও দেখেনি। আজকে দেখুন 12 সালে ঘটেছে কামদুনির ঘটনা, কোথায় অপরাধীরা? তাদের সব দেখছে সাজা কমে যাচ্ছে, অদ্ভুতভাবে কমে যাচ্ছে সাজা। ভাবতে পারেন এরপরে মানসিকভাবে একজন ধর্ষণের প্রতি অতিরিক্ত উৎসাহী হতেই পারেন, কারণ তিনি জানবেন যে তার করার কিছু নেই, মানে কেউ তাকে কিছু করবে না। সত্যি এই ভাবনা কতটা বিপজ্জনক। একটা বিরতির পর ফিরে আসবো, আবারও গোরাদা, গৌরব, দীপঙ্করদার কাছে যাব, সঙ্গে থাকুন। আপনার মনে হতে পারে আজকে যে গত সরকার এই এনকাউন্টারকে কিভাবে দেখতেন। হ্যাঁ, এনকাউন্টার হয়তো সেই অর্থে হয়নি, কিন্তু মানে ধর্ষণের ঘটনা এনকাউন্টার হয়নি। তবে আমার যতদূর মনে আছে কালিয়াগঞ্জের ক্ষেত্রে, কালিয়াগঞ্জের যখন এজিটেশন হচ্ছিল তখন মৃত্যুঞ্জয় বা সামথিং এলস, আমার ঠিক এখন মাথায় নেই, এরকম একজনকে কোমরের নিচে গুলি করে খুন, মানে পুলিশের সঙ্গে তার এনকাউন্টার হয়েছিল। সেটা সরাসরি তার সঙ্গে সে ধর্ষক নয়, ধর্ষণের সঙ্গে তার ঘটনার যোগ নেই গণ্ডগোলের ক্ষেত্রে। আচ্ছা, এবার আপনাদেরকে শোনাই যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চলছে সেই সময় দুজন সাংসদের বক্তব্য আপনাকে শোনাবো। এক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর দ্বিতীয় হচ্ছে দীপক অধিকারী দেব। কি বলেছিলেন আসুন শোনাই একবার। মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কেন আপনি 5 বছর, 6 বছর, 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই? ধরনের নিন্দনীয়, জঘন্য, যত রকমের কুৎসিত ভাষা দিয়ে যদি এটাকে বলা হয়, তো আমার মনে হয় এইটাকে নিয়ে আমাদের সবারই জাগা উচিত। মানে আর আমার মনে হয় কি এমন কোনো আইন, এমন কোনো কানুন, তার জন্য আমি তো বলছি শুট অন সাইট করে দেওয়া হয়। মানে এই ধরনের লোক যদি চিহ্নিত হয়, এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কুকর্ম থেকে, তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা, তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই। কিন্তু যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি না, বিকজ আমাকে একটা কনস্টিটিউশন ল, আমাদের ডেমোক্রেসি অনেক বেশি স্ট্রং, কিন্তু স্ট্রং হলেও আমরা আমাদের মা বোনদের বাঁচাতে পারছি না। দীপঙ্কর দা, আমরা মা বোনেদের বাঁচাতে পারছি না, একজন সাংসদ বলছেন, দেব বলছেন। অভিষেক কি বলছেন যে এমন আইন আনতে হবে যাতে এনকাউন্টার করা উচিত। কিন্তু এর মধ্যে একটা জায়গা খুব ইম্পর্টেন্ট, আইন শব্দটা কিন্তু তারা ব্যবহার করছেন, যে হয়তো সেটা এনকাউন্টার থাকে না, তাহলে আমরা বলবো যে মৃত্যুদণ্ড হবে ওই শুটিং স্পট, যেরকম বিভিন্ন দেশে আছে, ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে। দেখুন যে ঘটনাগুলো ঘটেছে, আমরা একটা কথা বলতে পারি, আপনি প্রভাসের মাকে দেখিয়েছেন, মা তার সন্তানকে আমি ধরেই নিলাম এনকাউন্টারে মেরে ফেলেছে, কিছু করেনি, আমি যেটা বোঝাতে আমি ধরে নিচ্ছি, তার মা শুধু জানার পরেও বলছে যে ও খারাপ কাজ করেছে, হয়েছে ঠিকই আছে। স্ত্রী হাতে শাখা রয়েছে, যেমন বাইকটা দিচ্ছেন, স্ত্রী শাখা রয়েছে, তার একটা ছেলেও আছে, সে বলছে কি ও এরকম ঘটনা ঘটে, ওরকম করতে পারে, আমরা জানি। এই তার মা এবং স্ত্রী, যারা পৃথিবীতে সব থেকে বড় জায়গা, তারা বলছে এই ঘটনা ঠিক হয়েছে, আর এই
মেয়েকেও আমি যারা চীনকে বাবা আর রাশিয়াকে মা বলে যে সিপিএম গুলো এখানে টিকে রয়েছে, তারা বলছে এটা অন্যায় হয়েছে। সমাজের মানুষরা যারা চ্যানেলে দেখছে দেখুক, তাদের কাছে অন্যায় নয়, তারা বলছে এটা ঠিক হচ্ছে। এবং এবার তাদের যারা সাপোর্ট করছে তাদের এই সাপোর্ট আমি এই যে এদের লজ্জা বলে কিছু নেই। এর নিজের মেয়েকে হলো, এদের নিজের মেয়েকে হলো না, এর নিজের মেয়েকে হলে ধর্ষণ করলে নিজের রাশিয়ার প্রেসিডেন্টের এর নিজের মেয়েকে হলে না, নিজের সন্তানের উপর রাজনৈতিক কারণে, শুধুমাত্র রাজনৈতিক কারণে নিজের মেয়েকে বলি দিতে রাজি, এরা নিজের মেয়েকে বলি দিতে রাজি, নিজের মেয়ের সাথে ঘটলে এরা বলতো এরকম। এটাই হচ্ছে সিপিএম এর জামানা, এটাই সিপিএম। আর এদের লজ্জা বলে কিছু নেই, লজ্জা এত বড় ধর্ষণকারীর পক্ষে দাঁড়ানোর জন্য কথা বলছে, এদের কথা বলার কিছু নেই। দ্বিতীয় একটা বিষয় এরা যখন শাসকে ছিল, এরা শাসকে ছিল ধানতলায় বাঘ খামিয়ে 15 বছরে 30 জন মহিলাকে ধর্ষণ করেছে ধানতলায়, একজনকে সাজা দেয়নি। সেই দিন যদি কমরেডকে রাস্তায় দাঁড়িয়ে এমন এনকাউন্টার এখন এই গৌরব দীপঙ্কর দা, এই মুহূর্তে আমরা জানি দেখুন এই সেই 30 জনের ধর্ষণকারীকে সেই সময় লোকাল কমিটির এরিয়া মেম্বার সেই নাজমুলকে যদি এনকাউন্টার করা হতো তাহলে এগুলো জন্ম হতো না। আমি আসছি এই যে আচ্ছা এক মিনিট দাদা, 1 মিনিট চিৎকার করে লাভ নেই দাদা, চিৎকার করে লাভ নেই। আমি গুড়াপের আরেকটি ঘটনার ছবি দেখাই। 2024 সালের 2024 সালের 24শে নভেম্বর নৃশংসভাবে খুন হয় এক শিশুকন্যা। যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে শিশুকন্যাকে। খুনের ঘটনায় আটকে উঠেছিল হুগলির গুড়াপের মানুষজন। তারা কি বলছেন আসুন আজকে একবার দেখায় আপনাদের। গুড়াপের সেই পরিবার কি বলছেন। 54 দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা হয় অশোক সিং নামক অভিযুক্তের, কিন্তু 2025 সালের 17ই জানুয়ারি পক্সো আদালত সাজা ঘোষণা করেছিল, কিন্তু তারপরেও 1.5 বছর চলে গেল, সাজা কিন্তু এখনো হয়নি। এই যে আইনি যে দীর্ঘসূত্রিতা, এটা কতটা বিপদের কারণ। আসুন একবার গুড়াপের ওই শিশু নাবালিকার পরিবার যারা একই ঘটনায় একইভাবে তারা সাফারার, কি বলছেন তারা শোনাই একবার। বারুইপুরের ঘটনায় এনকাউন্টারে প্রভাস মণ্ডল যে আসামি মারা গেছে দেখে আমাদের মনে আনন্দ হয়েছে। সেম ঘটনা বছর 1.5 আগে আমারও ঘটেছিল গুড়াপে। আমার ওই 5 বছরের মেয়েকে ওইভাবে একইভাবে হত্যা করেছিল, মানে নৃশংসভাবে একইভাবে হত্যা করেছিল, কিন্তু তার ফাঁসির সাজা লোয়ার কোর্টে হয়েছিল, কিন্তু কার্যকর এখনো হয়নি। 1.5 বছর হয়ে গেল। তাই নতুন সরকারের কাছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো যেন ফাঁসির সাজাটা কার্যকর করা হয়, তাতে আমাদেরও আত্মাটা শান্তি পাবে। আমরাও তো বাবা মা, আমার মেয়ের আত্মাও শান্তি পাবে। আর এই যে বাকি যে আসামিগুলো আছে সে তাদেরকেও যেন এরকম এনকাউন্টার করেই মারা হোক। নাহলে আমরাও বলছিলাম, মুখ্যমন্ত্রী যে বলেছিল যে সকালে ধরবো বিকেলে খরচা করে দেবো, সেটা আমরাও 2 দিন ধরে হচ্ছিল না বলে আমরাও বিরক্ত প্রকাশ করছিলাম। আজকে হওয়াতে আমরা একটু খুশি হয়েছি। বাকিদেরও যেন একই সাজা হয়, আর বাকি যে কটা ওই ধরনের আসামি আছে তাদেরও যেন ফাঁসির ব্যবস্থা করে নতুন গভর্নমেন্ট। গৌরব, ঠিক এইখানটায় আমরা দাঁড়িয়ে, ঠিক এই জায়গাটায়, মানে একদম পিন পয়েন্ট। তুমি দেখো আজকে দিনের পর দিন আইনি প্রক্রিয়া, তোমরা যে প্রক্রিয়াকে সমর্থন করছো আমরা করি, আমরা তো গণতান্ত্রিক দেশের মানুষ, কিন্তু সেই প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আবার মানে তুমি আমাকে বলো যে আজকে কত সালে ধনঞ্জয়ের ফাঁসি হয়, ধর্ষণের ঘটনায় ধনঞ্জয়ের ফাঁসি হয় একদম কত সালে তুমি বলো, তখন কত বছর বড় হয়েছিল, কত বছর আগে, তারপরে শত ধর্ষণ নিগ্রহ নির্যাতন হয়েছে। আমি প্রথম বলাতেই বলেছি যে সরকার প্রশাসনের যে দড়ি টানাটানি, আপনি আমাকে ধরিয়ে দিয়েছেন লিঙ্গারিং, সেই লিঙ্গারিং এর জন্য আপনি ভাবুন কামদুনি মামলায় 14 থেকে 17 বার পিপি বদল হয়েছে, 14 থেকে, তাহলে দোষটা কোথায়? দোষটা তো সরকারের, দোষটা তো প্রশাসনের, দোষটা তো ওই আইনি প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত তারা, তাহলে আপনি
আপনি ওই জায়গাটাকে রিফর্ম করবেন না, আর আপনি রিফর্ম না করে আপনি দেশে ধনঞ্জয়কে বাঁচানোর জন্য দেখি এই কাজ করবেন। একটা গ্রুপ বলে ধনঞ্জয় ভালো, আরেকটা গ্রুপ বলে ধনঞ্জয় খারাপ। সিপিএম রাস্তায় নেমেছিল কিনা 14 বছর পরে, ধনঞ্জয় 12 থেকে 14 বছর পরে, যে আপনি আইনে 10 বছর ধরে ভারতের খেলো, জেলের মধ্যে মস্তি করলো, সিপিএম এর রাজনীতি করার জায়গা করে দিল, সেটাকে গোরাদার কাছে আসি। গোরাদা, আজকে ধর্ষণের ঘটনায় হেতাল পারেক ধর্ষণের ঘটনা আপনার মনে থাকবে, আমি আজকে থেকে 2004 সাল মানে আজ থেকে প্রায় আমি 22 বছর আগের কথা আমি বলছি। 22 বছর আগে শেষ ধর্ষকের সাজা হয় আইনিভাবে, তারপরে প্রায় কয়েক হাজার ধর্ষণ, নির্যাতন, খুন এবং তার মধ্যে বহুলাংশে শিশু। আপনি ভাবতে পারেন এই ক্ষেত্রে বিচার ব্যবস্থার দোষ দেবেন, আইনের দেবেন, নাকি গৌরব একটু আগে চিৎকার করে যেটা বলছে এটাই তো প্রশাসনের গাফিলতি, তাকে দোষ দেবেন? সেটাই তো প্রশাসন। আপনি ধরুন না, বামফ্রন্ট থেকে শুরু হয়েছে, ঠিক বলেছে, একদম বারবার পিপি বদল হয়েছে, বারবার পিপি 15 বার পিপি বদল হয়েছে, এবং পুলিশ প্রপার দেয়নি, আপনার চার্জশিট দেয়নি, বা চার্জশিট দিলেও ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট তো ডিপেন্ড করে চার্জশিটের উপর, সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে মামলা করেনি, সিবিআই তো ডিস্ট্রয় করে দিয়েছে। সিবিআই কি হাওয়া থেকে নিয়ে আসবে? আরে সিবিআই তো মায়ের অভিযোগ, আপনাদের অভিযোগ, আমাদের অভিযোগ না। আরে সব এভিডেন্স তো ডিস্ট্রয় করে দিয়েছে। ওই দিকে তাকান, হ্যাঁ ঠিক আছে, আপনি আগে ওই দিকে তাকান, যারা তদন্ত করে, যারা তদন্তকারী সংস্থা, তার ভেতরে যে ভূতটা লুকিয়ে আছে সেই ভূতটাকে বার করুন। কোর্সের ভেতরে যে কারা বিক্রি করেছিল, তারা তো সমস্ত কিছু ডিস্ট্রয় করে দিয়েছে। আমরা আজকে শেষ করব। দেখুন, এনকাউন্টার এক মিনিট দীপঙ্কর দা, এনকাউন্টার লিগাল না ইলিগাল আমার মনে হয় এই সম্পর্কে কোনো রায় আজ পর্যন্ত নেই, কিন্তু এটা লিগাল যে সেলফ ডিফেন্সে আমরা গুলি চালাতে পারি, এটাই পুলিশ গতকাল বলছে, পুলিশ এটা বলছে। এখন এর পেছনে কি সত্য সেটা প্রশ্ন আসতে পারে, এর পেছনে কি আমি শেষ